Hi guys, welcome to our lecture 8 part 3. Okay, so আমরা লাস্ট দুটো লেকচারে এমবেডেড সিস্টেমস সম্বন্ধে পড়তেছিলাম। সো ইন দ্য লাস্ট টু লেকচার্স আমরা এমবেডেড সিস্টেমসের ওভারভিউ সম্বন্ধে দেখছি, তাদের ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে দেখছি। ইন দ্য সেকেন্ড পার্ট আমরা এমবেডেড সিস্টেমসের তিনটা কেস স্টাডি সম্বন্ধে দেখছি। And today we will see some constraints and some processing elements that are used in embedded systems and so on. Okay? Alright. So let's start. আমাদের আজকের ফার্স্ট টপিক সেটা হচ্ছে এমবেডেড সিস্টেমসে আমরা সাধারণত কী ধরনের প্রসেসিং এলিমেন্টস ইউজ করে থাকি। সো ইউ উইল সি যে আমরা যে ধরনের এমবেডেড সিস্টেমস আমরা আমাদের জীবনে দেখি তাদের মধ্যে অনেক ধরনের সিস্টেম থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল আমাদের মোবাইল ফোন সেটাও কিন্তু একটা এমবেডেড সিস্টেম। সেটার মধ্যে কিন্তু একটা একদম জেনারেল পারপাস প্রসেসর থাকে, রাইট? যেমন ফর এক্সাম্পল আপনাদের যদি কারো আইফোন থেকে থাকে তার মধ্যে একটা বায়োনিক চিপ আছে। আপনাদের কারো কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেটার মধ্যে আইদার হচ্ছে স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর আছে, অথবা হচ্ছে আপনার মিডিয়াটেকের একটা প্রসেসর আছে, অথবা হেলিওস একটা প্রসেসর আছে, অথবা ক্রাইনস বলে একটা প্রসেসর আছে, আর সো অন। এক্সনিস বলে একটা প্রসেসর আছে, অ্যান্ড সো অন। ওকে, সো there can be different things. আবার ফর এক্সাম্পল ধরেন আপনাদের বাসায় যে ফ্রিজারটা আছে সেই ফ্রিজারের কিন্তু একটা প্রসেসর আছে, বাট দিস ইজ নট নেসেসারিলি আ স্ন্যাপড্রাগন প্রসেসর or something like that. সেটার প্রসেসিং পাওয়ার আবার ডিফারেন্ট, রাইট? সো আমরা এক এক ধরনের এমবেডেড সিস্টেমসে এক এক ধরনের প্রসেসিং এলিমেন্টস সাধারণত ইউজ করি। সো দিজ আর জাস্ট সাম এক্সাম্পলস অফ ভেরি কমন processing elements. So the first one is microcontroller. এই মাইক্রোকন্ট্রোলার এক্সাম্পল হচ্ছে আমরা ধরেন রাসবেরি পাই না, আমরা ধরেন ফর এক্সাম্পল আরডিউইনো অথবা ESP8266 যেটা ইউজ করি সেটা একটা খুব সিম্পল মাইক্রোকন্ট্রোলার ইউজ করে। মাইক্রোকন্ট্রোলার আইডিয়াটা হচ্ছে এই এটার প্রসেসিং পাওয়ার খুব একটা বেশি না, and it can power up very small things. It has limitations যে কতগুলা এলিমেন্ট আমি এটার মধ্যে করতে পারবো, ইন্টারফেস করতে পারবো, and so on. Okay, so there are some characteristics of this microprocessor. যেমন for example microcontroller ক্ষেত্রে it's quite cheap, it's optimized for control applications, it has very low processing power and it has very low power consumption. Okay, সেকেন্ডারি একটা প্রসেসিং এলিমেন্ট আমরা ইউজ করি অনেক ধরনের ক্ষেত্রে, সেটা হচ্ছে জেনারেল পারপাস প্রসেসর, যে আমরা স্ন্যাপড্রাগন অথবা বায়োনিক প্রসেসর বললাম, অথবা আর্ম প্রসেসর আছে, অ্যান্ড সো অন। সো এগুলা মোর এক্সপেন্সিভ, ইট হ্যাজ মিডিয়াম প্রসেসিং পাওয়ার্স, suitable but not optimized for any application and high power consumption. So suitable but not optimized for any application এর অর্থ হচ্ছে অপটিমাইজেশনের পুরোটাই ডিপেন্ড করে আমার অপারেটিং সিস্টেম যেটা তার উপর। সো আমি এখানে কি অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, আমি এখানে iOS ইউজ করতেছি, অর সো অন, এটার উপর ডিপেন্ড করে আমার প্রসেসরের অপটিমাইজেশন হবে। ওকে, সো থার্ড টাইপ অফ প্রসেসর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসর। ডিজিটাল সিগন্যাল প্রসেসর আমরা সাধারণত হচ্ছে হাই এন্ড ক্যামেরা সেগুলোতে দেখতে পাই। ওকে, সো অপটিমাইজড ফর ডিএসপি অ্যাপ্লিকেশনস। ডিজিটাল সিগন্যাল আমার যেখানে প্রসেস করতে হয়, আমরা খুব আপনার ফর এক্সাম্পল আমরা খুব হাই এন্ড হেডফোনের সাথে আমরা যে আলাদা ড্যাক অথবা অ্যাম্প ইউজ করি, সেখানেও মজার বিষয় একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসর থাকে। ওকে, সো আমরা ডিএসপি প্রসেসর সাধারণত ইউজ করি হচ্ছে হাই এন্ড অডিও, ভিডিও অথবা ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে। ওকে, another type is called FPGA or Field Programmable Gate Array. সো ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারের আইডিয়াটা হচ্ছে এইখানে আমরা চাইলে আমাদের প্রসেসরকে নিজেদের মতো সাজাই নিতে পারি। আমাদের যে গেটগুলো আছে, মানে আমাদের অ্যান্ড গেট, ন্যান্ড গেটস, অর গেটস, এক্সঅর গেটস, অ্যান্ড সো অন। সো আমরা আমাদের প্রসেসরকে চাইলে কম পাওয়ারে চালাতে পারি, চাইলে বেশি পাওয়ারে চালাতে পারি, অ্যান্ড সো অন। So FPGA idea হচ্ছে it has very good processing power, it has longer development time, it has medium cost, and it has low power consumption because আমরা যখন প্রোটোটাইপ করতেছি তার উপর ডিপেন্ড করে আমরা এটার গেটগুলোকে সাজাচ্ছি। And the last one is called ASIC,
or application specific integrated circuit. Okay, সো অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট আমরা একদম স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করি। সো এটার সুবিধা হচ্ছে দিস হ্যাজ ভেরি হাই প্রসেসিং পাওয়ার, ইটস আ ভেরি লো পাওয়ার কনজাম্পশন বিকজ ইটস মেড ফর ওয়ান অ্যাপ্লিকেশন অনলি, ইটস এক্সপেন্সিভ অ্যাট লো ভলিউম, optimized for specific application, specific hardware accelerators, and it has a long development time. Okay, so these are the 5 different processing elements that we use in different embedded systems, and these are their characteristics. Okay, all right, let's move on. So the most important thing in embedded systems is designing, and এই ডিজাইনিং করতে গিয়ে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। ওকে, we have to keep in mind a lot of things. Okay, so আমরা এখানে মোস্ট কমন যেই ডিজাইনিং চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়ি সেগুলো হচ্ছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ মাই অবভিয়াস ডিজাইন গোল। ওকে, সো ডিজাইন গোল বলতে হচ্ছে আমি কোন গোলের জন্য এটাকে ডিজাইন করতেছি সেটা মাথায় রেখে আমাকে একটা এমবেডেড সিস্টেম ডিজাইন করতে হয়। সো কনস্ট্রাক্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন উইথ ডিজায়ার্ড ফাংশনালিটি, যাতে আমি যেমন ফর এক্সাম্পল আমি একটা কম্পিউটার যখন ডিজাইন করি, সাপোজ একটা কম্পিউটার কিন্তু কোনো স্পেসিফিক গোল থাকে না, রাইট? সো ইউ ক্যান ইউজ ইট ইন আ আপনার ফর এক্সাম্পল gaming purpose, you can use it in a educational purpose and so on. So you will choose your components according to that. But embedded systems এর ক্ষেত্রে as it is goal centric, so that means it has only one purpose, so you have to design it based on the desired functionalities, right? Okay, the second thing is a key design challenge is simultaneously optimize numerous design matrices. So এখানে নিউমেরাস ডিজাইন মেট্রিক্সেস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা স্পেসিফিক গোল অ্যাচিভ করতে যাচ্ছি, বাট এগেইন ইট হ্যাজ টু বি অ্যাচিভড ইন আ স্পেসিফিক এনভায়রনমেন্ট। সো ফর এক্সাম্পল আমি ধরেন একটা আন্ডার ওয়াটার সেন্সার ডিপ্লয় করতে যাচ্ছি, সো সেই আন্ডার ওয়াটার সেন্সার ডেফিনেটলি হ্যাজ টু বি রিজিড এনাফ অর টাফ এনাফ যে সে পানির নিচে যে প্রেশার আছে সেই প্রেশারটাকে উইথস্ট্যান্ড করতে পারে, রাইট? সো দিস ইজ আ ভেরি কি ডিজাইন চ্যালেঞ্জ বিকজ আমাকে এখানে সাইমালটেনিয়াসলি অনেকগুলা ডিজাইন মেট্রিক্স অপটিমাইজ করতে হচ্ছে। আচ্ছা, one more design challenge is my design metric, which is a measurable feature of a system's implementation, and optimizing design metrics is a key challenge. So আমি এখন যে প্রত্যেকটা মেট্রিক্সের জন্য যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মেজার। ওকে, যে আমার সিস্টেমটা কীরকম হবে অথবা না হবে। সো এখন আসি আমাদের যে ডিজাইন চ্যালেঞ্জ আছে, এই ডিজাইন চ্যালেঞ্জের মধ্যে কিছু কমন মেট্রিক্স আছে, কিছু আনকমন মেট্রিক্স আছে। ওকে, সো আমরা কমন যে মেট্রিক্সগুলো সেগুলো আগে একটু দেখি, দেন উই উইল মুভ অন। ওকে, সো দ্য কমন মেট্রিক্সেস আর, দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউনিট কস্ট। সো ইউনিট কস্ট বলতে আমরা কি বুঝি? দ্য মনিটারি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং ইচ কপি অফ দ্য সিস্টেম এক্সক্লুডিং দ্য NRE কস্ট অর নন রেকারিং ইঞ্জিনিয়ারিং কস্ট। সো ইউনিট কস্টের অর্থ হচ্ছে আমার একটা এমবেডেড সিস্টেমের একটা কপি তৈরি করার জন্য আমার কতটুকু কস্ট হচ্ছে সেটা, রাইট? ওকে, অলরাইট, দ্য নেক্সট matrix is the NRE cost or non-recurring engineering cost. So this is the one-time monetary cost of designing the system. So আমি ধরেন যেই ডিজাইনের দিকে দিয়ে জিনিসটাকে ডিজাইন করলাম অথবা যেই কনস্ট্রেন্টগুলো মাথায় রেখে জিনিসটাকে ডিজাইন করলাম ইন দ্য ফার্স্ট ওয়ান, সেটাকে আমরা বলি হচ্ছে NRE cost or non-recurring engineering cost. Alright. So the third matrix is size, the physical space required by the system. Okay. The fourth one is performance, the execution time or throughput of the system. Okay. The fifth one is power, the amount of power consumed by the system. এক এক ধরনের এমবেডেড সিস্টেমে এক এক ধরনের পাওয়ার রিকোয়ারমেন্ট থাকতে পারে। ওকে, আর যেমন আমি যদি খুব ছোট্ট একটা সেন্সর ডিপ্লয় করি তার জন্য কিন্তু একটা 220 ভোল্টের পাওয়ার রিকোয়ারমেন্ট রাখাটা উচিত না, রাইট? সো ইট হ্যাজ টু রান অন ভেরি স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার। ওকে, the sixth one is flexibility or the ability to change the functionality of the system without incurring heavy NRE cost. So যেমন ফর এক্সাম্পল আমরা একটা ধরেন
খুব সিম্পল কম্পিউটার, সেই সিম্পল কম্পিউটারের ডিজাইন আমরা কিন্তু খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারি। ধরেন আমি একটা এক্সট্রা র্যাম লাগাতে পারি। মজার বিষয়, এটার জন্য কিন্তু আমাকে নতুন আরেকটা মাদারবোর্ড কিনতে হচ্ছে না, বিকজ একটা মাদারবোর্ডের মধ্যে অলরেডি দুটা অথবা চারটা র্যাম স্লট অলরেডি থাকে, রাইট? সো দিস ইজ মাই ফ্লেক্সিবিলিটি। ওকে, অলরাইট। So there are some other common matrices that we consider. Okay, so another one is the seventh one is time to prototype. So time to prototype বলতে আমরা বুঝাই the time needed to build a working version of the system. So একটা ভার্সন তৈরি করার জন্য আমার যেই টাইমটা লাগে সেটা। The eighth one is time to market, the time required to develop a system to the point that it can be released and sold to customers. সো টাইম টু প্রোটোটাইপ এবং টাইম টু মার্কেটের মধ্যে অনেকের কনফিউশন হতে পারে। টাইম টু প্রোটোটাইপের অর্থ হচ্ছে আমরা একটা বেটা ভার্সন যেখানে তৈরি করি, আর টাইম টু মার্কেট মানে হচ্ছে আমার আলফা ভার্সন, যেটা কনজিউমার লেভেলে আমি চালাতে পারি। ওকে, অলরাইট। The ninth one is called maintainability or the ability to modify the system after its initial release. So আমার যে মেইনটেন্যান্সের জন্য যা খরচ হয় সেটা। And lastly, there are some uncommon matrices, which is the correctness, which is the safety, and some other matrices. Okay, like reliability or optimizability and so on. Okay, all right. So these are the common design matrices or design challenges that we face in designing a embedded system. Okay, all right. So now in designing আমরা যে মেট্রিক্সগুলো দেখলাম, এই মেট্রিক্সগুলা আবার একটা মজার বিষয় হচ্ছে দে ফলো আ কম্পিটিশন রুল। কীরকম কম্পিটিশন রুল? যে ফর এক্সাম্পল আমি যদি একটাকে কমাইতে চাই, আই হ্যাভ টু কম্প্রোমাইজ দ্য আদার থিংস। ওকে, যেমন ফর এক্সাম্পল এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সো ফর এক্সাম্পল আমি যদি পারফরমেন্স বাড়াইতে চাই, কনসিকুয়েন্টলি আমার এনআরই কস্ট বাড়বে, আমার পাওয়ার কনজাম্পশন বাড়বে, মেবি আমার সাইজ বাড়বে অ্যান্ড সো অন। আমি যদি সাইজ কমাতে চাই, আমার এনআরই কস্ট বাড়তে পারে, আমার পারফরমেন্স কমতে পারে, আমার পাওয়ার বাড়তে পারে অ্যান্ড সো অন। আমি যদি পাওয়ার বাড়াতে চাই, আমার সাইজ বাড়তে পারে, আমার এনআরই কস্ট বাড়তে পারে, আমার পারফরমেন্স বাড়তে পারে অ্যান্ড সো অন। ওকে, সো একটা আরেকটার সাথে রিলেটেড। সো and in many cases improving one may worsen others. All right, okay. So in designing this, expertise with both software and hardware is needed to optimize design matrices, and not just a hardware or software expert as is common. Designer must be comfortable with various technologies in order to choose the best for a given application and constraints. সো তার মানে হচ্ছে যে ডিজাইন করছে জিনিসটাকে, তাকে যেমন সফটওয়্যারে পারদর্শিত হবে, সেরকম তাকে হার্ডওয়্যারেও পারদর্শী হতে হবে, সো দ্যাট all the design matrices are in very compact format. Okay, কোনোটার চেয়ে বেশি হচ্ছে না, কোনোটার চেয়ে কম হচ্ছে না, জাস্ট ইন দ্য রাইট অ্যামাউন্ট। অলরাইট, ওকে। সো এখন আসি, আমরা আর একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে টাইম টু প্রোটোটাইপ অ্যান্ড টাইম টু মার্কেট। সো এমবেডেড সিস্টেমসের যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা যেই ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখি, মোস্ট অফ দেম আর এমবেডেড সিস্টেমস, রাইট? সো এই এমবেডেড সিস্টেমগুলো একটু খেয়াল করে যদি দেখেন, সেটা হচ্ছে এই এমবেডেড সিস্টেমগুলো কিন্তু ধরেন 1 বছর আগে যেটা পাওয়া যেত মার্কেটে অ্যাভেলেবল, সেটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবল না, রাইট? অ্যান্ড দিস কন্টিনিউয়াসলি চেঞ্জ উইথ টাইম, রাইট? সো আমরা যেই সিস্টেমটাকে ধরেন 1 বছর আগে পাইছি, 1 বছর পরে তারই আপগ্রেডের আরেকটা ভার্সন মার্কেটে চলে আসে এবং দ্যাট অকুপাইজ দ্য মার্কেট, রাইট? সো ফর এক্সাম্পল ধরেন অ্যান্ড্রয়েড ফোন, আমরা কয়জনই এখন ধরেন অ্যান্ড্রয়েডের ধরেন 4 ভার্সন, কিটক্যাট ভার্সন, সেই ভার্সনটাকে কয়জন ইউজ করি, আর কয়জন ধরেন অ্যান্ড্রয়েড 9 পাই ইউজ করি অথবা অ্যান্ড্রয়েড 10 ইউজ করি, রাইট? And same goes for any types of operating system, same goes for any types of televisions, freezers and so on. So for example, আমাদের যে টেলিভিশনগুলো আছে, ধরেন আমাদের বাসায় অনেক পুরনো একটা টেলিভিশন আছে,
মজার বিষয় এই টেলিভিশনটা কিন্তু আপনি বাজারে এখন আর খুঁজেও পাবেন না, রাইট? বিকজ তার লাইফ টাইম অলরেডি শেষ হয়ে গেছে। সো হোয়াট ডাজ দিস মিন ইজ যে আমার টাইম টু মার্কেট আ প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? সো আমি একটা এমবেডেড সিস্টেমকে কারেক্ট সময়ে কারেক্ট কম্পিটিশনে নিয়ে আসতে পারতেছি কিনা সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ওকে? So time required to develop a product to the point it can be sold to customers is called the time to market. A market window is defined as the period during which the product would have highest sales. সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে মার্কেট উইন্ডো। সো ফর এক্সাম্পল আমরা যদি এই ছবিটা দেখি, আমার সাধারণত আমরা যেটা দেখি সেটা হচ্ছে আফটার প্রোডাক্ট ইজ লঞ্চড, একটা সার্টেন টাইম পর তার একটা পিক রেভিনিউ জেনারেট হয় এবং আবার একটা টাইম পর সে পিক রেভিনিউটা কমে যেতে থাকে, এবং এই যেই টাইমটায় তার পিক রেভিনিউটা মানে ইনক্রিজিং অবস্থায় আছে সেটাকে আমরা সাধারণত হচ্ছে মার্কেট উইন্ডো বলি। অলরাইট, সো এভারেজ টাইম টু মার্কেট কনস্ট্যান্ট ইজ অ্যাবাউট 8 মান্থস। তার মানে হচ্ছে একটা এমবেডেড সিস্টেমসকে ফ্রম আইডিয়া টু ইমপ্লিমেন্টেশন আমরা সাধারণত 8 মাসের মধ্যে আনার চেষ্টা করি। দিস অ্যাকচুয়ালি ডিপেন্ডস, এখনকার দুনিয়াতে এটা মনে হয় 8 মাসও না, এটা মেবি 4 মান্থস। 4 মান্থস কেন বলতেছি, কারণ হচ্ছে একটু যদি চিন্তা করে দেখেন আমাদের যত ধরনের ইলেকট্রিক্যাল কোম্পানিজগুলো আছে তারা প্রত্যেক বছরকে 3টা ভাগে ভাগ করে, Q1, Q2, Q3 অ্যান্ড দেন রিলিজেস প্রোডাক্ট। সো তার মানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের লাইফ টাইম মেবি 4 মাসেরও কম, ওকে? অ্যান্ড সো দ্যাট মিনস ডিলেইজ ক্যান বি ভেরি কস্টলি, রাইট? সো আমি একটা এমবেডেড সিস্টেম যেই সময় আনার কথা ছিল তার পরে যদি আনি ডেফিনেটলি ইট ক্যান বি ভেরি কস্টলি, ওকে? এই কস্ট মেজার করার কিছু উপায় আছে, ওকে? এক্স্যাক্টলি মেজার করার উপায় নেই, বাট একটা আইডিয়া জেনারেট করার মতো উপায় আছে। সো আমরা যদি আগে যে গ্রাফটাকে দেখলাম এটাকে আরেকটু অ্যানালাইজ করি তাহলে উইল সি যে আমরা মার্কেট অ্যানালাইসিসটা আরেকটু ভালো মতো বুঝতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতেছি আমাদের টাইম টু আমার টোটাল টাইম যেটা সেটাকে আমরা ভাগ করছি 0 থেকে টোয়াইস ডাব্লিউ। সো টোয়াইস ডাব্লিউ কেন? কারণ হচ্ছে আমরা ডাব্লিউকে ধরে নিচ্ছি যে এই টাইমটায় আমার প্রোডাক্টের রেভিনিউ হায়েস্টে থাকবে, ওকে? এবং যতদিন ধরে সে হায়েস্টে যাবে আমরা ধরে নিচ্ছি, উই আর অ্যাজিউমিং যে ঠিক ততদিন ধরে তার প্রাইসটা আবার ডিক্রিজও করবে, ওকে? তার রেভিনিউটা আবার ডিক্রিজও করবে। সো আমরা এই টাইমটাকে বলতেছি হচ্ছে ডাব্লিউ অ্যান্ড টোয়াইস ডাব্লিউ, ওকে? আচ্ছা, সো আমাদের প্রোডাক্ট লাইফ টাইম ইজ টোয়াইস ডাব্লিউ অ্যান্ড মাই পিক ইজ অ্যাট ডাব্লিউ। আমরা ডিলেকে ধরে নিচ্ছি হচ্ছে ডি। সো একটু চিন্তা করে দেখেন আমার প্রোডাক্টটা যদি অন টাইমে আসতো তাহলে আমার রেভিনিউটা অথবা রেভিনিউয়ের যে এরিয়াটুকু, যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তার এরিয়াটুকু কত, আর ডিলেইড হয়ে গেলে তার এরিয়াটুকু কত। মজার বিষয়, আমার যখন ডিলে হয়ে যাচ্ছে আমার লাইফ টাইম কিন্তু বাড়তেছে না, লাইফ টাইম কিন্তু ততই রয়ে যাচ্ছে। সো আমার টোটাল রেভিনিউ কিন্তু এক্সপোনেনশিয়াল হারে কমে যাচ্ছে, তাই না? ওকে। The time to market entry defines a triangle representing the market penetration. The triangle area equals my revenue. So এখন আমরা লস কীভাবে ক্যালকুলেট করি? দ্য ডিফারেন্স বিটুইন দ্য অন টাইম অ্যান্ড ডিলেড ট্রায়াঙ্গেল এরিয়া। সো খুব সোজা ভাষায় আমি যদি আমার কাছে এই টাইমটা থাকে, আমার কাছে যদি অ্যামাউন্ট অফ রেভিনিউটা থাকে পিক রেভিনিউ, তাহলে হচ্ছে আমরা যে ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা যেটা আছে সেই অনুযায়ী আমরা তার এরিয়া ক্যালকুলেট করতে পারি। তার এরিয়া যদি ক্যালকুলেট করতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে আমার কতটুকু লস হচ্ছে, কতটুকু লাভ হচ্ছে অ্যান্ড সো অন। এটা ক্যালকুলেট করার আরেকটা সোজা ফর্মুলা আছে, জাস্ট চেক ইট আউট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো আমরা এরিয়া ক্যালকুলেট করি খুব সোজা, আমরা জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, রাইট? সো অন টাইমের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতেছি হাফ ইন্টু টোয়াইস ডাব্লিউ ইন্টু ডাব্লিউ, বিকজ আমাদের বেস হচ্ছে ডাব্লিউ অ্যান্ড আমাদের হাইট হচ্ছে টোয়াইস ডাব্লিউ। অ্যান্ড ডিলেটের ক্ষেত্রে আমরা ধরতেছি হচ্ছে হাফ ইন্টু ডাব্লিউ মাইনাস ডি প্লাস ডাব্লিউ ইন্টু ডাব্লিউ মাইনাস ডি। সো এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে এটা কীভাবে আসলো? এটা আসলো বিকজ হচ্ছে আমাদের এই বেজে কম্পারেটিভলি কমে যাচ্ছে, রাইট? সো এখান থেকে 0 থেকে ডাব্লিউ
যেটা থাকার কথা ছিল সেখানে হয়ে যাচ্ছে হচ্ছে ডাব্লিউ মাইনাস ডি অ্যান্ড হচ্ছে আপনার ডাব্লিউ মাইনাস ডি অ্যান্ড হচ্ছে আমার বেস যেটা সেখান থেকে কমে যাচ্ছে হচ্ছে টুয়াইস ডাব্লিউ মাইনাস ডি, রাইট? সো আমার যে টুয়াইস ডাব্লিউ থাকার কথা সেখান থেকে ডি বাদ পড়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ মাই এরিয়া। সো আমি যদি রেভিনিউ ক্যালকুলেট করতে চাই, আই ক্যান জাস্ট ইউজ দিস ফর্মুলা। ওকে, আচ্ছা, এখন আসি আমরা যদি পার্সেন্টেজ রেভিনিউ লস ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা ইউজ করি হচ্ছে এইটা। আপনাদের কাছে এই ইকুয়েশনটা খুব ইন্টারেস্টিং অথবা হচ্ছে একটু কমপ্লেক্স মনে হতে পারে। দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং, দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই যে অন টাইম এবং অন টাইম থেকে ডিলেটটাকে মাইনাস করে আমরা হচ্ছে 100% দিয়ে ডিফাইন করছি, তাহলেই হচ্ছে আমার এই পার্সেন্টেজ রেভিনিউ লসটা চলে আসে। ওকে, সো এটাকে আমরা ডিফাইন করতে হচ্ছে ডি ইন্টু 3W মাইনাস ডি ডিভাইডেড বাই টুয়াইস ডাব্লিউ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 100%। সো এখান থেকে আমার পার্সেন্টেজ রেভিনিউ লস চলে আসতে পারে। সো আমরা একটা এক্সাম্পল দেখি, then you will understand very easily. So suppose I have a product which has a lifetime of 52 weeks. Okay, pretty simple. তার lifetime হচ্ছে 52 weeks এবং it has a delay of 4 weeks. Okay, so now can we calculate the percentage loss? Okay, সো পার্সেন্ট লস তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করবো? সো প্রথমেই আমাকে আমার টুয়াইস ডাব্লিউ দেওয়া আছে, আমার এখান থেকে হচ্ছে আমার পিক যেটা ডাব্লিউ সেটা বের করতে হবে। বের করা খুব সোজা, টুয়াইস ডাব্লিউ যদি 52 হয় তাহলে ডাব্লিউ ইজ ইকোয়ালস টু 52/2 হুইচ ইজ 26, রাইট? ওকে, ফাইন। সো ইন দ্যাট কেস আমি আমার ফর্মুলার মধ্যে জাস্ট ভ্যালুগুলোকে বসাই দিলেই হয়ে গেল। সো আমার ডি হচ্ছে 4 উইকস, সো আমি ডি এর জায়গায় 4 বসাইলাম। আমার 3W ডাব্লিউর ভ্যালু হচ্ছে 26, সো 3 ইন্টু 26 মাইনাস ডি ইজ 4, রাইট? আমার ডি যেহেতু 4 উইকস divided by 2 square, so 2 into 26 square, okay, which is equals to roughly equals to 22%. Okay, pretty simple. Another example, suppose আমাদের lifetime is again 2W is equals to 52 weeks, my delay is 10 weeks. এখন আমরা যদি জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমার পার্সেন্টেজ রেভিনিউ লস আসতেছে 50%, which is way high, right? সো আমি যদি 4 উইক ডিলে করি তাহলে আমার পার্সেন্টেজ রেভিনিউ লস বিকামস 22% অ্যান্ড 10 উইক ডিলে করলে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 50%, রাইট? সো দিস ইজ কোয়াইট হিউজ, তাই না? সো দ্যাট মিনস আমাদের যে কোনো ডিলে ইন এমবেডেড সিস্টেমস মার্কেটিং ক্যান বি ভেরি কস্টলি, অলরাইট? ওকে, আচ্ছা, সো আমরা অলরেডি হচ্ছে রিয়েল টাইম অথবা রিয়াক্টিভ সিস্টেম সম্বন্ধে অলরেডি বলছি, রাইট? সো আমরাও এক্সপেক্ট করি যে কোনো ধরনের যেই সিস্টেমকে আমরা মার্কেট করতেছি সেটা হ্যাজ টু বি রিয়েল টাইম or রিয়াক্টিভ সিস্টেম। ওকে, সো আমরা এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখব। Systems that are bound by real-time constraint or deadline is in their operation is called a real-time or reactive system. Okay, so if the deadline is not met, it is usually considered a system failure, even if the output is eventually correct. Okay, and deadlines are usually relative to an event. So আমরা যে ডেডলাইনের কথা বলছিলাম সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, হার্ড ডেডলাইন্স এর একটা এক্সাম্পল হচ্ছে হার্ড ডেডলাইন্স আমরা এক্সাম্পল অলরেডি জানি, যেটার ইউটিলিটি after the deadline is 0 is called a hard deadline, right? Okay, so যেমন ফর এক্সাম্পল অ্যান্টি লক ব্রেকস। সো আমার ধরেন আমার গাড়ির ব্রেকটা যদি কাজ না করে, in that case it does not have any utility after, right? Okay, so that's a hard deadline system. Soft deadline system এর এক্সাম্পল হচ্ছে ডিজিটাল ভিডিও যে ক্যামেরা আমরা যেরকম বলছিলাম সেরকম। আচ্ছা, so not the same as high performance systems because often running faster than real time requirements is not necessary or desired. Alright, okay, so high performance সিস্টেমের সাথে রিয়েল টাইম সিস্টেমকে মিলাই ফেলেন না। অনেকের কাছে মনে হইতে পারে যেটা হচ্ছে আমি যদি প্রসেসিং পাওয়ার হাই করে ফেলি তাহলেই তো জিনিসটাকে রিয়েল টাইম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি হচ্ছে রিয়েল টাইম বলতে আমরা একটা সিঙ্গেল রিয়েল টাইম ভ্যালুর কথা বলতেছি, নট নেসেসারিলি এখানে হাই পারফরমেন্স দিয়ে আমার কাজ হবে, আমার এখানে প্রিসিশনের ব্যাপার আছে। অলরাইট, ওকে, and this is the last topic of our embedded system is called real time constraints. Okay, so it একটু complex, just try to understand. You will see it, this is
কোয়াইট ইন্টারেস্টিং। ওকে, সো আমরা এই রিয়েল টাইম কনস্ট্রেন্টটাকে ডিফাইন করি সাধারণত একটা খুব সিম্পল ইকুয়েশন দিয়ে, দ্যাট ইজ টাইম অফ এক্সিকিউশন প্লাস ওভারহেড টাইম মাস্ট বি লেসার দ্যান মাই কনস্ট্রেন্ট টাইম। ওকে, সো খুব বেসিক আইডিয়া বলতে হচ্ছে আমার একটা কাজ করতে যতক্ষণ সময় লাগে এবং সেটা প্রসেস করার জন্য যতটুকু সময় লাগে, হুইচ ইজ মাই ওভারহেড টাইম, মাস্ট বি আমার টোটাল যে কনস্ট্রেন্ট যার মধ্যে এটাকে শেষ করতে হবে সেই কনস্ট্যান্ট টাইমের চেয়ে ডেফিনেটলি লেসার হতে হবে। তার চেয়ে বেশি হয়ে গেলে ইউটিলিটি থাকবে না, আর তার সাথে যত কম হবে তত ভালো। ওকে, অলরাইট। সো আমাদের কাছে এটা একটু কনফিউজিং মনে হতে পারে। লেটস সি অ্যান এক্সাম্পল, আই থিঙ্ক ইট উইল বি ক্লিয়ার। ওকে, সো উই আর সিইং অ্যান এক্সাম্পল যেখানে আমরা একটা রিয়েল টাইম সিস্টেমকে অ্যাজিউম করতেছি। উই আর অ্যাজিউমিং আ রিয়েল টাইম সিস্টেম দ্যাট প্রসেসেস স্যাম্পলস at a sample rate of f equals to 10 megahertz sampling rate, and TO, my overhead time overhead, is around 20 nanoseconds. We have to select the most appropriate implementation among the following. Okay, so আমি একটু এক্সপ্লেইন করি। এখানে আমি একটা 10 মেগাহার্টজের স্যাম্পলিং রেটের একটা সিস্টেমকে চালাতে চাচ্ছি, তার ওভারহেড টাইম ইজ 20 ন্যানোসেকেন্ড। ওকে, এখন আমার এখানে যেই ইমপ্লিমেন্টেশনগুলো দেওয়া আছে সেই ইমপ্লিমেন্টেশনের মধ্যে কোনটা আমার কেসের ক্ষেত্রে সবচেয়ে বেটার পারফরমেন্স করবে। সো আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে আমার যেটার আপনার কি বলে প্রসেসিং পাওয়ার হাই, দ্যাট উইল ওয়ার্ক ফাস্টার, রাইট? ওকে, দ্যাটস গুড, দ্যাটস দ্য বেসিক আইডিয়া। বাট আমার এক এক প্রসেসরের এক এক ধরনের পাওয়ার রিকোয়ারমেন্ট থাকতে পারে না, এক এক ধরনের কস্ট থাকতে পারে না। যেমন ফর এক্সাম্পল আমার একটা ডেস্কটপ পিসি আছে, সেই ডেস্কটপ পিসির এক ধরনের কস্ট, আমার মোবাইল ফোন আছে যেটা, সেটার আবার আরেক ধরনের কস্ট, রাইট? ফর এক্সাম্পল আমার মোবাইল ফোনেরই একটা 4 GB র্যামওয়ালা একটা মোবাইল ফোনের যা দাম, একটা 4 GB র্যামওয়ালা ল্যাপটপের দাম কিন্তু সেম না, ডিফারেন্ট, রাইট? ওকে, সো আমার কোন ধরনের প্রসেসর ইউজ করতেছি, কত কস্টে সেটা ইউজ করতেছি, সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। সো এই এক্সাম্পলগুলো আমরা একটু দেখি, তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। সো আমাদের একটা কেস আছে যেখানে আ প্রসেসর ইজ রানিং অ্যাট 500 মেগাহার্টজ। ওকে, এই পুরো 10 মেগাহার্টজ স্যাম্পলিং রেট যেটা, এটাকে প্রসেস করতে তার 100টা সাইকেল লাগে। ওকে, এবং এই 100টা সাইকেল সে প্রসেস করে $50। ওকে, আচ্ছা, সেকেন্ড কেস যেটা, একটা এফপিজিএ ফিল্ড প্রোগ্রামার গেট অ্যারে, সে 200 মেগাহার্টজে চলে এবং তার এই কাজটা করতে 10টা সাইকেল লাগে। ওকে, আচ্ছা, কত কস্ট লাগে তার? টোটাল $60 লাগে। ওকে, অলরাইট, আচ্ছা, আরেকটা আছে হচ্ছে একটা ডিএসপি যেটা 500 মেগাহার্টজে চলতেছে, তার 20টা সাইকেল লাগে এবং তার কস্ট হচ্ছে $100। ওকে, অলরাইট। ফাইনালি একটা অ্যাসিক আছে, অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা 2 গিগাহার্টজে চলে, যার 20টা সাইকেল লাগে কাজটাকে শেষ করতে এবং তার কস্ট $500, অনেক হাই। ওকে, আচ্ছা, সো নাও লেটস ক্যালকুলেট যে কোনটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট ইমপ্লিমেন্টেশন। সো এইটা ক্যালকুলেট করার জন্য আমার যেটা দরকার আগে সেটা হচ্ছে আমার কতটুকু টাইম যাচ্ছে এটা এক্সিকিউট করার জন্য, সেটা আমার বের করতে হবে। সো এক্সিকিউট করার জন্য আমার কী লাগতেছে, আমার 100টা সাইকেল লাগতেছে এবং এই 100টা সাইকেল চলতেছে কত রেটে? 500 মেগাহার্টজ রেটে। সো লেটস ফাইন্ড আউট যে এখানে আমার কত সেকেন্ড সময় লাগতেছে টু এক্সিকিউট দ্য সিস্টেম। সো কীভাবে ক্যালকুলেট করব? সো আমার যেহেতু এখানে আছে হচ্ছে 100 সাইকেল, সো আমি 100কে গুণ করব 500 মেগাহার্টজের সাথে। 500 মেগাহার্টজ মানে হচ্ছে 1/500 millionth of a second, right? 500 millionth of a second. Okay, so 1/500 million second ইন্টু আমার কতগুলো সাইকেল লাগতেছে? 100 সাইকেল লাগতেছে। সো এটা যদি আমি হিসাব করি তাহলে আমার টোটাল লাগতেছে হচ্ছে অ্যারাউন্ড 200 ন্যানোসেকেন্ড, অ্যারাউন্ড 200 ন্যানোসেকেন্ড। জাস্ট ক্যালকুলেট ইট অ্যাট ইয়োর হোম। কীভাবে ক্যালকুলেট করব? 100কে আমরা গুণ করতেছি
500 মেগাহার্জের সাথে। 500 মেগাহার্জ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 1/500 মিলিয়ন অফ আ সেকেন্ড। ওকে, সো 100কে যদি 1/500 মিলিয়ন দিয়ে আমরা গুণ দিই তাহলে আমার কাছে আসতেছে হচ্ছে 200 ন্যানো সেকেন্ডের মতো। ওকে, আচ্ছা, সো জাস্ট রিমেম্বার 200 ন্যানো সেকেন্ড, আর হচ্ছে আমার এটার জন্য কস্ট পড়তেছে হচ্ছে $50। ওকে, সো 200 ন্যানো সেকেন্ডের কস্ট হচ্ছে $50। আচ্ছা, ওকে, ফাইন। সো সেকেন্ডের ক্ষেত্রে আসি। সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমার 10টা সাইকেল লাগতেছে এবং আমার এটা চলতেছে হচ্ছে 200 মেগাহার্টসে। সো দ্যাট মিনস হোয়াট উইল আই ডু, আই উইল মাল্টিপ্লাই 10 উইথ 1/200 মেগা। ওকে, 200 millionth of a second, all right, which is equals to 50 nanoseconds, all right. আচ্ছা, the third one will cost me 20 into 1/500 million of a second, okay, so which is around 40 nanoseconds. ওকে, আচ্ছা, সবাইকে আমি একটু আর্জ করব যে সেটা হচ্ছে এটাকে একটু মিলায় নেওয়ার নিজেদের বাসায়। ওকে, আচ্ছা, অ্যান্ড ফাইনালি দিস অ্যাসিক ওয়ান হচ্ছে 20 ইন্টু 1/2 gigahertz of a second. Okay, so 1/2000 million of a second, right? All right, or 1/2 billionth of a second, right? আচ্ছা, which is around equals to 10 nanoseconds. Okay, আচ্ছা, সো এখন আমরা যতটুকু পাইছি সেটা একটু আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে the first processor, this processor executes this scenario at 200 nanoseconds with a cost of $50. All right, আচ্ছা, the second one processes this at within 50 nanoseconds but at a cost of $60. Okay, আচ্ছা, thirdly this one the DSP executes everything at 40 nanoseconds at a cost of $100. Okay, and finally the ASIC one completes the task within 10 nanoseconds but at a cost of $500. Okay, আচ্ছা, এখন আমাদের একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের এই প্রসেসের সাথে আবার একটা ওভারহেড আছে 20 ন্যানোসেকেন্ড। মানে হচ্ছে এই জিনিসটাকে ইনস্ট্রাকশনগুলোকে কল করার জন্য অথবা প্রসেসগুলোকে কল করার জন্য তার একটা এক্সট্রা টাইম লাগে উইচ ইজ 20 ন্যানোসেকেন্ড। সো তার মানে হচ্ছে আমার প্রথম যে প্রসেসরটা তার যে 200 ন্যানোসেকেন্ড লাগতেছিল তার সাথে আমরা যোগ করব কাকে, এই যে টিওকে। মানে সোজা ভাষায় আমাদের আগের এক্সাম্পলে আমরা যে এক্সিকিউশন টাইম এবং যে ওভারহেড টাইম এই দুটাকে একসাথে যোগ করব। সো তার মানে আমার প্রসেসরের জন্য লাগতেছে 220 ন্যানোসেকেন্ডস, আমার এফপিজি এর জন্য লাগতেছে 50 + 20 is 70 ন্যানোসেকেন্ডস, আমার ডিএসপির জন্য লাগতেছে হচ্ছে 40 + 20 is equals to 60 ন্যানোসেকেন্ডস, অ্যান্ড ফাইনালি আমার আসিকের জন্য লাগতেছে is 10 + 20 is 30 nanoseconds. Alright, pretty simple. আচ্ছা, লাস্ট থিং, আমরা এই প্রসেসর যেটা দ্য ফার্স্ট ওয়ান, এই প্রসেসরটা 220 ন্যানোসেকেন্ড চলতেছে এবং আমার কস্ট হচ্ছে $50. ওকে, আচ্ছা, দ্য সেকেন্ড ওয়ান আমার এফপিজিএ 70 ন্যানোসেকেন্ড চলতেছে, আমার কস্ট হচ্ছে $60। আমার ডিএসপি যেটা সেটা চলতেছে 60 ন্যানোসেকেন্ডস এবং তার কস্ট হচ্ছে $100। অ্যান্ড ফাইনালি আমার আসিক যেটা সেটা চলতেছে 30 ন্যানোসেকেন্ডের জন্য বাট তার কস্ট হচ্ছে $500. সো নাও উই নিড টু ফাইন্ড যে কোনটার জন্য পার ন্যানোসেকেন্ড অর পার সেকেন্ড কস্ট সবচেয়ে কম, অ্যান্ড উই শুড চুজ দ্যাট ওয়ান, রাইট? সো সেটার ক্ষেত্রেই আমার কনস্ট্যান্ট সবচেয়ে কম, তাই না? যে কোনটা চলার জন্য আমার অ্যাকচুয়ালি পার ন্যানোসেকেন্ড অথবা পার সেকেন্ড সবচেয়ে কম কস্ট যাচ্ছে, এটা কীভাবে ক্যালকুলেট করব? সো আমরা ফার্স্টের জন্য ক্যালকুলেট করি। ফার্স্টের জন্য 220 ন্যানোসেকেন্ড চলার জন্য তার কস্ট হচ্ছে $50। সো তার মানে 1 ন্যানোসেকেন্ড চলার জন্য তার কস্ট হচ্ছে 50/220। ওকে, অলরাইট।
দ্য সেকেন্ড ওয়ান আমার এফপিজি যেটা সেটার 70 ন্যানোসেকেন্ডের জন্য খরচ হচ্ছে $60, সো 1 ন্যানোসেকেন্ডের জন্য খরচ হচ্ছে 60/70 ডলার। ওকে, অলরাইট, অলরাইট। দ্য থার্ড ওয়ান ডিএসপি, এটার জন্য আমার 60 ন্যানোসেকেন্ডস যাচ্ছে, 60 ন্যানোসেকেন্ডের জন্য আমার খরচ হচ্ছে $100, সো 1 ন্যানোসেকেন্ডের জন্য খরচ হচ্ছে 60/100 ডলার। অ্যান্ড ফাইনালি আমার যে আসিক যেটা আছে সেটার 30 ন্যানোসেকেন্ডের জন্য আমার খরচ হচ্ছে $500, সো 1 ন্যানোসেকেন্ডের জন্য খরচ হচ্ছে 500/30 ডলার। ওকে, আচ্ছা, সো নাও ফাইন্ড আউট which one has the lowest nanosecond to dollar ratio. সো যেটা সবচেয়ে লোয়েস্ট সেটা আমার সবচেয়ে ইফেক্টিভ ওয়ান, রাইট? সেটা হয়তো আমাকে সবচেয়ে ফাস্ট প্রসেসিং দিবে না, বাট সে আমাকে সবচেয়ে কম কস্টের প্রসেসিং দিবে। ওকে, নাও উই হ্যাভ টু ক্যালকুলেট যে আমার যে কনস্ট্রেইন্ট আছে তার উপর আমাকে ডিপেন্ড করতে হবে। ফর এক্সাম্পল, আমার কনস্ট্রেইন্ট যদি ধরেন এখানে এখানে ডিফাইন করা নাই, ধরেন ফর এক্সাম্পল আমার কনস্ট্রেন্ট ইজ গ্রেটার দ্যান 1, ইন দ্যাট কেস গ্রেটার দ্যান 1 যদি হয় তাহলে হচ্ছে প্রথম তিনটার একটাও কিন্তু গ্রেটার দ্যান 1 না, দ্য থার্ড ওয়ান ইজ গ্রেটার দ্যান 1, রাইট? So in that case, sorry, the fourth one is greater than 1. In that case, the fourth one will be our uh, given solution. আর এমন যদি হয় আমার কনস্ট্রেন্ট হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ওয়ান, ইন দ্যাট কেস আমরা কোনটাকে চুজ করব? 50/220 is the lowest one, right? So in that case we can choose that one. আমরা যদি বলি যে আমাদের কনস্ট্রেন্ট হইতে হবে অ্যারাউন্ড 1 per nanosecond, $1 মধ্যে থাকতে হবে, ইন দ্যাট কেস দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য বেস্ট চয়েস, ওকে, and so on. So this is one thing to keep in mind, all right, while designing embedded systems. Okay, all right. So with this আমাদের embedded systems এর lecture শেষ হচ্ছে, and I hope you understand and comprehend the topics. Just take a look and